আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমাদের শরীরে অনেকের অনেক সময় শরীরে পানি জমে। আমরা সহজ বাংলায় বললাম যে বলে যে ডাক্তার সাহেব আমার শরীরে পানি জমছে, বা রোগীরা বলে যে হাতে পানি জমেছে, পায়ে পানি জমেছে, বা অনেকের চেস্টে বা বুকে শ্বাসকষ্ট হয়, মানে লাংসে পানি জমে যায়। তো এই শরীরের বিভিন্ন জায়গায় যে পানি জমা বা ফ্লুইড রিটেনশনের যে সমস্যা, আসলে আমরা আজকে জানবো যে এটার আসলে রুট কজটা কী, বা কী কী কারণ আমাদেরকে সন্ধান করতে হবে এবং কী কী বিষয়ে আমাদেরকে অ্যালার্ট হতে হবে। এই পানি আসা বা মেডিকেল ভাষায় এটাকে বলা হয় ইডিমা, বাংলায় বলা হয় শোথ, তো আগে ইংলিশে বলতো ড্রপসি। তো যেটি হোক, তো এই সমস্যাগুলো আসলে এটা একটা লক্ষণ, এবং লক্ষণ সবসময় আমাদেরকে শুধু লক্ষণের চিকিৎসা করলেই হবে না, আমাদেরকে অবশ্যই এর কারণ ফাইন্ড আউট করতে হবে, কারণে অনুসন্ধান করতে হবে। এবং কারণকে যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং এটাকে ডিটেক্ট করে এবং এলিমিনেট করতে পারবেন, তখন আপনার লক্ষণটা চলে যাবে। তো এটি আমরা ফাংশনাল মেডিসিনে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য রুট কজ। সো আজকেও এর ব্যতিক্রম না, আমরা ইডিমার রুট কজগুলো বের করার চেষ্টা করব, মানে জানবো এবং আমরা সচেতন হব। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে সুগার। আপনার শরীরে যদি সুগার বেড়ে যায়, এবং সুগার বেড়ে গেলে আপনার ইনসুলিন বেড়ে যাবে, এবং ইনসুলিন যত বাড়বে আপনার তত সোডিয়াম শরীরে বাড়বে, এবং আমরা জানি যে সোডিয়াম যত বাড়ে ওয়াটার তত রিটেনশন হয়। এছাড়া যত আমাদের সুগার বাড়ে, সুগার কি, সুগার দিন শেষে আমাদের গ্লুকোজে কনভার্ট হয়। তো গ্লুকোজ, একটা গ্লুকোজ অণু 3টা পানির অণুকে ধরে রাখে, সুতরাং শরীরে যত বেশি গ্লুকোজ থাকবে তত বেশি ওয়াটার রিটেনশন হবে। তো এটা একটা সমস্যা। সুতরাং আমাদের যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের ডায়াবেটিস, হ্যাঁ, বা যাদের প্রি ডায়াবেটিক, যাদের ব্লাডে সুগার বেশি, অনেকে ব্লাডের ওষুধ খেয়ে, একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, অনেকে ডায়াবেটিক ওষুধ খেয়ে বা ওষুধ খেয়ে আমাদের ব্লাডের পাইপলাইনটা পরিষ্কার রাখছি, অর্থাৎ আমাদের ব্লাড সুগারটা নর্মাল লাগতেছে, তারপরে পানি আসতেছে, কারণ এই সুগারগুলো চলে যাচ্ছে কোষের মধ্যে। এই জন্য রিয়েল টেস্টটা করতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স। বারবার আমি এই ভিডিওতে বা আমাদের অন্যান্য ভিডিওতে আমি বলেছি যে টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিনের আধিক্য, অথবা ইনসুলিন শরীরে ঠিকমতো প্রপারলি কোষ প্রাচীরে রিসেপ্টরের সাথে লেগে কাজ করতে পারছে না। তবে ওভারফ্লো ফেনোমেননটা বেশি ইম্পর্টেন্ট, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, টোটাল ব্যাখ্যাটা আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তো এখন আরেকটা কারণ হচ্ছে যে পটাশিয়াম কমে যায়। যখন আমাদের সুগার বেড়ে যায়, তখন এটার একটা কনসিকুয়েন্স হিসেবে ইনসুলিন বাড়ে, এবং ইনসুলিন বাড়লে ইনসুলিনের সাথে পটাশিয়ামের একটা ভাইস ভার্সা সম্পর্ক, অর্থাৎ ইনসুলিন যত বাড়বে পটাশিয়াম কমে যাবে, এবং পটাশিয়াম যত কমবে একইভাবে পটাশিয়ামের সাথে সোডিয়ামের একটা ব্যালেন্স থাকে, পটাশিয়াম যত কমে যাবে সোডিয়াম তত বাড়বে, সুতরাং সোডিয়াম যত বাড়বে ওয়াটার রিটেনশন তত বাড়বে। তাহলে এইভাবে আমাদেরকে এই গ্লুকোজ বা ইনসুলিন যদি বেড়ে যায় তাহলে আমাদের শরীরে পানি জমে। সুতরাং পানি জমলে এই জায়গাগুলো খেয়াল করতে হবে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বের করার জন্য বেস্ট টেস্ট হচ্ছে হোমায়ার অথবা ফাস্টিং ইনসুলিন লেভেল। হ্যাঁ, তো এটা করে আমরা এটা বের করবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যত বেশি আমরা জাঙ্ক ফুড খাবো, প্রসেস কার্বোহাইড্রেট খাবো, ইনসুলিন যত বাড়বে তত আমাদের ভিটামিন B1 কমে যাবে, এবং ভিটামিন B1 কমে গেলেও আমাদের এই পায়ে পানি চলে আসে। হ্যাঁ, এটাকে বলা হয় বেরি। হ্যাঁ, বেরি 2 রকমের, একটা ড্রাই বেরি, একটা হচ্ছে ওয়েট বেরি। তো ওয়েট বেরিতে আক্রান্ত হয়, পায়ে পানি চলে আসে, বা হাতে পায়ে পানি চলে আসে, বা মুখটা ফুলে যায়, ঠিক আছে। তো ভিটামিন B1 এর ঘাটতি থাকে। তো একটার সাথে একটা লিঙ্ক, সুতরাং ট্রিটমেন্ট করার সময় এই বিষয়গুলো আমাদেরকে ডাক্তারদেরকেও খেয়াল করতে হয়, এবং পেশেন্টদেরকেও সচেতন থাকতে হবে যে আমাদের এই সিমটমগুলো আসলে আমাদের এই কজগুলো ডাক্তারের কাছে যে বলা, বা পরীক্ষা নিরীক্ষার কিছু বেসিক পরীক্ষাগুলো আগে থেকে করা। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় যে কারণটি বলছি সেটা হচ্ছে যদি আমরা বেশি পরিমাণে সোডিয়াম গ্রহণ করি, ইনটেক করি, যেটা আমরা অনেক সময় হিডেন সোডিয়াম থাকে, অনেক কিছু খাই যেটা আমরা বুঝি না যে সোডিয়াম ইনটেক করছি। এক হচ্ছে সাদা লবণে প্রচুর সোডিয়াম থাকতেছে, এছাড়া টেস্টিং সল্ট আমরা যেখানে থাকে মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা বিভিন্ন বাচ্চারা খাচ্ছে, চিপস খাচ্ছে, বা বিভিন্ন আমাদের স্যুপে খাচ্ছি, বা বিভিন্ন রেস্তোরাঁতে গেলে এই যে মজাদার সস বা বিভিন্ন ফ্রাই খাবার, ফ্রেঞ্চ ফ্রাই বা এই জাতীয় খাবারগুলোর মধ্যে প্রচুর টেস্টিং সল্ট হিসেবে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে। এখানে হিউজ পরিমাণে সোডিয়াম থাকে। তো সোডিয়াম যত বাড়বে একই ঘটনা, পটাশিয়াম কমে যাবে, এবং পটাশিয়াম কমে গেলে তখন কি হবে, পটাশিয়ামের যত কমবে সোডিয়াম তত বাড়বে, এবং ওয়াটার রিটেনশন তত বেশি হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যারা অনেক সময় প্রেশার কমানোর জন্য বা পানি কমানোর জন্য ডায়ুরেটিক ওষুধ খাই, সেখানে কি হয়, সেখানে কিন্তু পটাশিয়াম কমে যায়। তো ডায়ুরেটিক ওষুধ মানে যে ওষুধে পেশাবের মাধ্যমে পানি কমায় দিবে, তো কিছু ডায়ুরেটিক আছে যে পটাশিয়াম কমায় দেয়। তো পটাশিয়াম কমে গেলে ওইটার কাউন্টার ব্যালেন্সে সোডিয়াম বেড়ে যাবে, তো সোডিয়াম বেড়ে গেলে আবার কিন্তু ওয়াটার রিটেনশন হবে। তো সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য সমাধান হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল খেতে হবে, কারণ আমাদের পটাশিয়াম সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের প্রতিদিনের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 4700 মিলিগ্রাম, ওয়াইরাস সোডিয়াম দরকার হচ্ছে 1700 থেকে 2300, তারপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম 1200 মিলিগ্রামের মতো এবং ম্যাগনেসিয়াম 420 মিলিগ্রামের মতো।
সো আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম কত বেশি প্রয়োজন, কিন্তু ওয়ারেস আমরা নিজেদের খাবারের দিকে যদি তাকাই যে আমরা সারাদিনে যে খাবারটা খাচ্ছি সেখানে পটাশিয়াম কতটুকু আছে। তো পটাশিয়ামের গ্রেট সোর্স হচ্ছে আমাদের গ্রিন লিফি ভেজিটেবল। তো গ্রিন লিফি ভেজিটেবল, অর্গানিক ফিশ, অর্গানিক মিট, এইগুলোর মধ্যে আমাদের প্রচুর পটাশিয়াম আছে। তো সুতরাং এই ধরনের খাবারগুলো যেন আমাদের অ্যাবান্ডেন্ট থাকে, প্রচুর পরিমাণে থাকে আমাদের প্রতি বেলায়। তো 7-8 কাপ সালাদ খাওয়া উচিত, কালারফুল সালাদ খাওয়া উচিত। আর যেটা করা উচিত সেটা হচ্ছে গ্রিন জুস। প্রত্যেক রোগীদের গ্রিন জুস আমরা প্রায় সাজেস্ট করি এবং গ্রিন জুসের রেসিপিটাও দিয়ে দিই। তো গ্রিন জুস কীভাবে তৈরি করতে হবে সেটা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে দিয়েছি, আপনি সার্চ করলে পেয়ে যাবেন হাউ টু মেক গ্রিন জুস। গ্রিন জুস লিখে সার্চ করলেই পাবেন। তো ওইটা আমি প্রসিডিওরটা দেখিয়ে দিয়েছি। তো বাজারে যে শাকসবজি পাওয়া যায় সেটা দিয়ে আপনি গ্রিন জুস করে নিয়ে প্রতিদিন 2 থেকে 4 গ্লাস গ্রহণ করলে আপনার পর্যাপ্ত পটাশিয়াম আপনি পেয়ে যাবেন। এছাড়া অর্গানিক ডিম, অর্গানিক মাছ, মাংস এগুলো গ্রহণ করতে হবে যত বেশি সম্ভব। আচ্ছা, তো এখন এই মনোসোডিয়াম গ্লুটামিন একটু কথা বলে নিই। মনোসোডিয়াম গ্লুটামিন সেটা হচ্ছে যেখানে প্রচুর সোডিয়াম আছে সেটা কিন্তু ফাস্টফুডে ব্যবহার করতেছে বলাই হচ্ছে। তো এটা কী করে, এটা কিন্তু আমাদের আরেকটা ক্ষতি করে, আমাদের টেস্ট বাড, জিহ্বার যে টেস্ট বাড আছে সেটাকে স্টিমুলেট করে। স্টিমুলেট করার কারণে এটা হচ্ছে আমাদের হাঙ্গারকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের ক্ষুধাকে বাড়িয়ে দিচ্ছে, যে কারণে ইনসুলিন কিন্তু বেশি রিলিজ হচ্ছে। সো এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো একইভাবে ওয়াটার রিটেনশন হচ্ছে। তো 3 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে আমাদের ব্লাডে যদি প্রোটিন কমে যায়। তো প্রোটিন কমে গেলে আমাদের যে কলোয়েডাল অ্যাক্টিভিটি আছে তো সেটার হ্যাম্পেয়ার হয় এবং ওয়াটার এসকেপ করে, ব্লাড ভেসেল থেকে এসকেপ করে এক্সট্রা সেলুলার মানে কোষের মধ্যে চলে আসে এবং পায়ে বা শরীরে পানি জমে। ঠিক আছে, তো এটা সাধারণত লিভার এবং কিডনি প্রবলেমে হলে হয়। তো লিভার একটা অন্যতম প্রোটিন তৈরি করে, তার নাম হচ্ছে অ্যালবুমিন। তো অ্যালবুমিন যদি লিভার প্রবলেমের কারণে অ্যালবুমিন তৈরি কম হয় তাহলে রক্তনালীর মধ্যে যে পানি থাকে সেটা ধরে রাখতে পারে না। রক্তনালী মানে অ্যালবুমিন পানি ধরে রাখে, রক্তনালীর পানিটা ধরে রাখতে না পারার কারণে রক্তনালী থেকে পানিগুলো এসকেপ করে লিক করে আমার আশেপাশে কোষে ছড়িয়ে পড়ে। তখন ওই কোষের পানিটাই আমরা দেখি হাতে পায়ে ফোলা দিয়ে। হ্যাঁ, এই জন্য আমাদের দেখা যায় যাদের লিভার সিরোসিস হয় বা লিভারের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে পানি আসে, পেটের চারিদিকে পানি আসে, তারপরে কনসিকুয়েন্টলি পায়ে, হাতে, মুখে ছড়িয়ে যায়। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে কিডনি প্রবলেম। কিডনি প্রবলেম হলেও অ্যালবুমিন লস হয়, যাদের ফিল্ট্রেশন ঠিকমতো হয় না, অর্থাৎ ছাঁকনি যন্ত্রটা যদি সমস্যা ত্রুটিপূর্ণ থাকে তাহলে অ্যালবুমিনগুলো ছাঁকনি যন্ত্র দিয়ে লিক করে করে বেরিয়ে যায়। তো এটা বেরিয়ে গেলে কী হবে, অ্যালবুমিনের ঘাটতি হবে, তো একইভাবে শরীরে পানি চলে আসে। সুতরাং এটা ট্রিটমেন্ট করতে গেলে আমরা অবশ্যই রুট কজে যেতে হবে, কেন এই লিভার প্রবলেম হলো, কেন কিডনি প্রবলেম হলো। সে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিভার প্রবলেমটা দেখা যাচ্ছে যে এখানে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স জড়িত হতে পারে, এখানে কোনো টক্সিন জড়িত থাকতে পারে, এখানে কোনো ফ্যাটি ডিপোজিশন জড়িত হতে পারে, এছাড়া এখানে কোনো ইনফেকশাস ডিজিজ, ভাইরাসের কোনো প্রভাব এফেক্টেড কারণ হতে পারে। তো এই কারণগুলো ফাইন্ড আউট করতে হবে। কিডনির ক্ষেত্রে একই অবস্থা। তো এই রুট কজগুলো আমরা ডেফিনেটলি ফাংশনাল মেডিসিনে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা এই রুট কজগুলো বের করি এবং ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো এখন 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে হার্ট প্রবলেম। হার্ট প্রবলেম হলেও পায়ে পানি আসে, শরীরে পানি আসে। তো ইউজুয়ালি রাইট হার্ট প্রবলেম হলে পায়ে পানি আসে এবং লেফট হার্টের প্রবলেম হলে, হার্টে তো 2টা সাইড, রাইট এবং লেফট সাইডে প্রবলেম হলে লাংসে পানি জমে যায়। তো এই জন্য তখন রোগীরা শ্বাসকষ্ট হয়, শুয়ে থাকতে পারে না, লাফ দিয়ে উঠে বসে রাতের বেলা, এই ধরনের সমস্যা হয়। মুখটুক সায়ানোস বা নীল হয়ে যায়, ঠোঁট নীল হয়ে যায়। তো যখন এই সমস্যাগুলো হবে তখন অবশ্যই আপনি হার্টের ডাক্তারের সাথে কনসাল্ট করবেন এবং সঠিক কারণ ফাইন্ড আউট করতে হবে। এবং এক্ষেত্রে আসলে আমরা চিকিৎসকরা হয়তো এই জায়গাটা একটু খেয়াল রাখা উচিত, যেহেতু আমি ফাংশনাল মেডিসিনের উপর অনেকদিন কাজ করছি। তো আমি এই জায়গাটা দেখেছি ল্যাকিংসটা, যে আমরা জাস্ট প্রবলেম হচ্ছে ডায়ুরেটিক দিয়ে পানিটা বের করে দিলাম, কিন্তু কেন হার্টের প্রবলেমের কারণ, কেন হার্টটা ঠিকমতো পাম্প করলো না, বা কেন এখানে পানি জমে যাচ্ছে, তো বা হার্টের মাসেলগুলো কেন উইক হয়ে যাচ্ছে, কেন এটার কন্ট্রাকশন ক্যাপাসিটি কমে গেছে, কোনো কি নিউট্রিশনের অভাব, কোনো কি ভিটামিনের অভাব, হ্যাঁ, নাকি কোনো মানে অন্য কোনো বিষয় এখানে ইনভলভ আছে, বা অন্য কোনো মেটাবলিক কোনো ইস্যু আছে, তো সেগুলোকেও কনসিডারে নিতে হবে। এবং সেটাকে নিউট্রিশনালি এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে যদি আমরা চেঞ্জ করতে পারি, বা কোনো রাইট ফুডের মাধ্যমে যদি এটাকে রিপ্লেস বা ট্রিটমেন্টে আওতায় আনতে পারি, তাহলে এটা কিন্তু একটা সবচেয়ে গ্রেট অল্টারনেটিভ। বারবার বলছি যে জাস্ট সিনথেটিক একটা মেডিসিন বা কেমিক্যাল একটা মেডিসিন দিয়ে এটা সিমটমটাকে অ্যারেস্ট করে দেওয়াটা কিন্তু রাইট ট্রিটমেন্ট না। It may be help for some time, but it doesn't help you in the long run. Okay, so always root cause কে ফোকাস করে ট্রিটমেন্ট করতে হবে। তো যাক, হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার হলেও আমাদের হার্টের প্রবলেম হতে পারে বা হয় যখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, ওয়ার্কলোড বেড়ে যায়, তো যে কারণে হার্ট তখন ফেলের দিকে চলে যায়। হার্ট ফেল হলেও শরীরে পানি আসে।
আচ্ছা, 5 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে থাইরয়েড ইস্যু। স্পেশালি যাদের লো থাইরয়েড বা হাইপোথাইরয়েড থাকে তাদের শরীরে পানি জমে, কিন্তু এই পানিটা কিন্তু আসলে রিয়েল পানি না, এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট। হ্যাঁ, এটা যেহেতু থাইরয়েড একটা মেটাবলিক হরমোন, থাইরয়েড হরমোন, এবং আমাদের মেটাবলিজমে হ্যাম্পেয়ার হওয়ার কারণে আমাদের কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, যেটার নাম হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। এগুলো হচ্ছে আমাদের পানির সাথে বাইন্ড করে, মিউকোপলিস্যাকারাইডগুলো বাইন্ড করে এবং শরীরে পানি জমে। টিপ দিলে এটা কি হয়, পায়ে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তখন এটা ডেবে থাকে। নর্মালি ইডিমা হলে কি হয়, মানে ডেবে থাকে, এবং মিক্স ইডিমা হলে জিনিসটা মানে উল্টা হয়, এটা ডেবে থেকে আবার উঠে আসে। ঠিক আছে, তো এটা একটা খেয়াল রাখতে হবে। আর এখানে আমাদের আয়োডিন ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের অন্যান্য যে কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন, যেমন ভিটামিন B2, B3, সেলেনিয়াম, হ্যাঁ, তো এই জাতীয় ভিটামিন যেগুলো থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। এছাড়া থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট হতে লিভারের প্রয়োজন, সুতরাং লিভার ঠিক আছে কিনা দেখতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক আছে কিনা দেখতে হবে, তো এই অ্যাক্সিসটা ঠিক আছে কিনা দেখতে হবে। তো এটার উপর ভিত্তি করে মিক্সেডিমা ট্রিটমেন্টটা করতে হবে। অলওয়েজ রুট কজে ট্রিটমেন্ট করতে হবে। রুট কজ যদি আমি না চিনি বা ট্রিটমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু আমরা বলে দিই যে আপনার অসুখ সারা জীবন চিকিৎসা করে যেতে হবে, এটার কোনো সমাধান নাই। এই ধরনের অ্যান্সার আসলে তখনই আমরা দেই যখন আমরা আসলে নিজেরাই রুট কজটাকে ফাইন্ড আউট করতে পারি না। তো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদেরকে রুট কজটাকে জানার জন্য খেয়াল করতে হবে, মানে জানতে হবে এবং ট্রিটমেন্টটা আওতায় আনতে হবে। এরপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে লিপিডিমা। হ্যাঁ, লিপিডিমা হচ্ছে লিপিড কারণে যে ইডিমাটা হয়, এটার আসলে এক্স্যাক্ট কারণ মেডিকেল বইগুলোতে, কনভেনশনাল মেডিসিন বইগুলোতে লেখা নাই। বাট ফাংশনাল মেডিসিন আমরা যেহেতু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, থিঙ্কিংটা প্রসেসটা ডিফারেন্ট হয় মেডিকেল নলেজের উপর ভিত্তি করেই। তো এখানে দেখা যাচ্ছে যে যাদের ইস্ট্রোজেন বেশি থাকে, স্পেশালি ইস্ট্রোজেন তো 3 রকমের, E1, E2, E3। তো রং ইস্ট্রোজেন যদি বেশি থাকে, E1 এবং E3, তাহলে এইটা কিন্তু তখন ওয়াটার রিটেনশন করে। কারণ ইস্ট্রোজেন যত, রং ইস্ট্রোজেন যত বেশি হবে, প্রজেস্ট্রন, গুড যে হেলদি যে হরমোন প্রজেস্ট্রন, এটা কমে যাবে, এবং এটা কমে গেলেও ওয়াটার রিটেনশন হয়, শরীরে পানি জমে। এবং মেনোপজ যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু এই ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় অনেকের। তো প্রজেস্ট্রনটা অনেকের কমে যায়, ইস্ট্রোজেনটা, খারাপ ইস্ট্রোজেনটা বেড়ে যায়। তো তখন শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, শরীরে পানিও আসে, এবং অনেকের ক্ষেত্রে অনেক ক্যান্সার জাতীয় রোগেরও সূত্রপাত হয়। তো যেটি হোক, ওই হরমোনাল ইমব্যালেন্স আমরা ট্রিটমেন্ট করতে হবে রুট কজটা ফাইন্ড আউট করে। এছাড়া দেখা যাচ্ছে যে যখন লো কার্ব হাই ফ্যাট ডায়েট গ্রহণ করা হয়, অর্থাৎ কার্ব কমিয়ে ফ্যাট বাড়িয়ে গ্রহণ করা হয়, সাথে উইথ অ্যাবান্ডেন্ট ভেজিটেবল, তখন দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা সলভ হয়। তো সুতরাং এখানে তাহলে অবশ্যই ইস্ট্রোজেন ডমিনেন্স এবং ইনসুলিন রেজিস্ট্যান্সেরও ভূমিকা আছে। তো লিপিডেমা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া এরপরে হচ্ছে যে মেডিকেশন, বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিনই বলবো, যে ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন পেইন কিলার, NSAID, ব্যথার ওষুধ, বা আমরা ডায়াবেটিসের জন্য বিভিন্ন ওষুধ গ্রহণ করি, বা ডায়াবেটিস ইটসেলফ একটা কজ। এছাড়া হাইপার টেনশনে যেমন ডায়রেটিক গ্রহণ করি, সেখানে পটাশিয়াম লস হয়ে যাওয়ার কারণে, যেটা বললাম যে সোডিয়াম বেড়ে যায় এবং এডিমা হয়। এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ, বিভিন্ন ব্যথার কারণে বা রিমাটিক বিভিন্ন প্রবলেমে, অটোইমিউন ডিজিজে প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়। তো এই ধরনের ওষুধগুলোতে আলটিমেটলি ইডিমা তৈরি করে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটার অল্টারনেটিভ ওয়ে আছে কি না, বা অল্টারনেটিভ ওয়েগুলো আমরা যেমন ট্রিটমেন্টে আওতায় আনি, যেমন হার্বাল প্রোটোকল নিয়ে আসি, আমাদের হোমিওপ্যাথিক এখানে সাহায্য আছে। এছাড়া ন্যাচারাল লাইফস্টাইল চেঞ্জ করা, সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে, আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমে এই কেমিক্যাল ওষুধগুলোর অল্টারনেটিভ ওয়ে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং অল্টারনেটিভ ওয়ে অবশ্যই আছে, এবং এটাকে যদি আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এই সাইড ইফেক্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, এবং ইডিমা থেকেও বেরিয়ে আসতে পারবো। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে লিম্ফেডিমা। এটা একটা রেয়ার কন্ডিশন। এটা হচ্ছে আমাদের যে কৌশিক জালিকা আছে, হ্যাঁ, লিম্ফেটিক ভেসেল, সেখানে যদি ব্লক হয়ে যায়, সেটা অনেক রোগের কারণে হতে পারে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়। তো এইটার এক্সারসাইজ এবং কম্প্রেশন এক্সারসাইজ, ম্যানুয়ালি কম্প্রেশন, তারপরে ম্যানুয়ালি লিম্ফেটিক ড্রেনেজ, হ্যাঁ, মানে আমাদের ব্লাড, মানে পায়ের জমে থাকলে কিছু ম্যাসেজ করতে, ম্যাসেজের মাধ্যমে এই লিম্ফেটিক ফ্লোটা চালু করা। এছাড়া টাইট কিছু জামা পরা, অথবা পায়ের টাইট মোজা পরা, এগুলোর ক্ষেত্রেও, যেটা কম্প্রেশন গার্মেন্টস বলে, সেটার মাধ্যমে আমরা লিম্ফেডিমা থেকে, সিমটম থেকে বেরোতে পারি। এছাড়া কিছু লেজার ট্রিটমেন্ট আছে, লো লেভেল লেজার ট্রিটমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা এগুলো কারেকশনে আসতে পারি। তো যাক, ইডিমার যে মূল কারণগুলো আমরা একটু আলোচনা করলাম। সুতরাং কারো শরীরে যদি পানি জমে যায়, অত্যাধিক পানি জমে, তাহলে এই কারণগুলো অনুসন্ধান করতে হবে। তো কারণগুলো অনুসন্ধান করে এই সঠিক ট্রিটমেন্ট করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং ভিডিওগুলো অবশ্যই জনস্বার্থে করা। আপনারা যত বেশি শেয়ার করবেন, আই থিঙ্ক মানুষ তত বেশি উপকৃত হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।